Welcome to Party Street. আমরা বিগত কয়েকটি লেকচার ধরে ধর্ম সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের যে বিভিন্ন ধারাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সেই আলোচনা করতে গিয়ে আমি ইতিমধ্যেই একাধিকবার বলেছি যে ধর্ম সংস্কার কোনো সরল রৈখিক আন্দোলন নয়, তার বিভিন্ন ধারা রয়েছে, উপধারা রয়েছে এবং তার বিভিন্ন প্রবণতা রয়েছে, কোথাও কোথাও তার মধ্যে উগ্রতা রয়েছে এবং সেই সবগুলোই কিন্তু ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে চলে আসে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি হল অ্যানাব্যাপটিস্ট আন্দোলন, যেটিও কিন্তু ধর্ম সংস্কার আন্দোলনেরই একটি র্যাডিক্যাল ইউনিট বা বলা যেতে পারে একটি উগ্রবাদী ধারা। এবং যেটা সব থেকে আশ্চর্যের, এই অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের মধ্যেও কিন্তু একাধিক প্রবণতা, একাধিক ধারা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, এই অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের মধ্যেও কিন্তু একটা জিওগ্রাফিক্যাল ডিফারেন্স দেখা যায়, একটা ভৌগোলিক পার্থক্য, এবং এক একটি ভৌগোলিক অঞ্চলে এক এক ধরনের আন্দোলনের ধারা এখানে গড়ে উঠেছে এবং বিকশিত হয়েছে। শুধু তাই নয়, ধর্ম সংস্কার শুধুমাত্র তো ধর্ম সংস্কার নয়, সেখানে নানা ধরনের আমরা আর্থসামাজিক এবং রাষ্ট্রতত্ত্বের প্রবণতাকে প্রত্যক্ষ করি। আমাদের অ্যানাব্যাপটিস্ট আন্দোলন যেটা আমরা আজকে আলোচনা করতে চলেছি সেটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ নানাভাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের মধ্যেও রাজনৈতিক তত্ত্ব, আর্থসামাজিক তত্ত্ব উঠে এসেছে এবং সেগুলো বিকশিত হয়েছে। এমনকি পরবর্তীকালে ইউরোপের যে রাষ্ট্রতত্ত্বের উত্থান এবং বিবর্তন তার উপরে গভীর প্রভাব ফেলেছে। সুতরাং অ্যানাব্যাপটিস্ট আন্দোলন শুধু ধর্ম সংস্কার আন্দোলনের একটি ধারা হিসেবে আলোচিত হওয়া উচিত নয়, এই দিকটিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, যেটা আমরা আজকের আলোচনার মধ্যেও ধরবার চেষ্টা করেছি। সুতরাং আমরা এখন চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়, অ্যানাব্যাপটিস্ট আন্দোলন। অ্যানাব্যাপটিস্ট আন্দোলন এমন একটি আন্দোলন যেখানে খ্রিস্ট ধর্মের একটি রিচুয়াল বা একটা উৎসব, সেটাকে কেন্দ্র করে এই পুরো আন্দোলনটি আবর্তিত হয়েছে। এই উৎসবটা হল দীক্ষা গ্রহণের উৎসব, দীক্ষা দানের উৎসব, যেখানে ব্যাপটাইজড করা হয় কোনো একজন শিশুকে। তাই নিয়ে তর্ক এবং তাই নিয়ে নানা ধরনের আলোচনা। আমরা যদি চলে আসি সরাসরি আলোচনায়, আমরা দেখতে পাবো যে মার্টিন লুথারের ভাবনার ক্ষেত্রে নানা ধরনের পথের সন্ধান আমরা পেয়েছি। যেটা আমি একটু আগে বলছিলাম যে মার্টিন লুথারের ভাবনা থেকে নানা ধরনের প্রবণতার জন্ম হয়েছে, যে প্রবণতার মধ্যে নানা বৈপরীত্য দেখা গেছে। আমাদের এ যাবৎ যে আলোচনা হয়েছে, বিভিন্ন সময়ে আমরা ধর্ম সংস্কারের বিভিন্ন দিক নিয়ে যে সমস্ত আলোচনা করেছি, তাতে লুথারের ভাবনার দুটি প্রধান দিক উঠে এসছে। একটা হচ্ছে priesthood of all believers or universal priesthood, যেখানে একজন খ্রিস্টান সে নিজেই নিজের পুরোহিত। এটা একটা ধারা যার জন্য লুথারের ভাবনায় যাজকের কোনো স্থান নেই বা চার্চের ভূমিকা গৌণ। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে ভাবনাটা উঠে এসছে সেটা হচ্ছে জাস্টিফিকেশন বাই ফেথ, অর্থাৎ সমস্ত কিছুই একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে বা আধারিত রয়েছে। মানুষের প্রধান কর্তব্য হল ধর্মের অনুগমন করা, তাহলেই সে কিন্তু ধীরে ধীরে মুক্তির দিকে অগ্রসর হবে। কিন্তু মানুষের জীবন এমন, বা মানুষ এমন এক জগতের অধিবাসী, সেখানে সে জীবনের প্রয়োজনে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন, নানাভাবে আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সেই জন্য কি দরকার? জীবনকে সংগঠিত করতে
মানুষের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা যুক্তি, কিন্তু জীবনে ঈশ্বরের উপস্থিতিকে যদি বুঝতে হয় বা যদি অনুভব করতে হয় সেটা কিন্তু যুক্তি নির্ভর নয়। লুথার বারবার বলেছেন সেটা বিশ্বাস নির্ভর। এই যে ভাবনাটা, এই ভাবনাটা থাকলেও লুথারের মৃত্যুর পর বা তার জীবিত অবস্থা থেকেই তার অনুগামীদের মধ্যে তর্ক বেঁধেছিল এই নিয়ে যে আচার অনুষ্ঠান ছাড়া ধর্ম পালন সম্ভব কিনা। এই আচার অনুষ্ঠানের মধ্যে একটা প্রধান আচার ছিল ব্যাপটিজম। এই নিয়েই তর্ক, এই নিয়েই নানা ধরনের বাদানুবাদ। লুথারের একজন অনুগামী মেলাংথন লুথারবাদের যে ব্যাখ্যা দিচ্ছেন সেখানে পরিষ্কার মনে হচ্ছে যে প্রতিবাদী ধর্মতত্ত্বে আচার অনুষ্ঠানের কিন্তু কোনো প্রয়োজন নেই। তার মানে কোথাও একটা লুথারের যে আন্দোলন, সেই আন্দোলনটা ধীরে ধীরে সরছে বা বিবর্তিত হচ্ছে। এর সঙ্গে সঙ্গে মেলাংথনের এই যে ভাবনা, এই যে ব্যাখ্যা, সেক্ষেত্রে বলা হয়েছে যে আচার বিচারের চেয়েও বিভিন্ন ধর্মগ্রন্থে, বিশেষ করে বাইবেলে যেভাবে ঈশ্বরের বাণীকে উপস্থাপিত করা হয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে শুধুমাত্র লুথার নন, আমরা ক্যালভিনের ক্ষেত্রেও দেখেছি বাইবেলের বাণীকে প্রত্যেকেই প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। কিন্তু লুথার বাদকে ঘিরে বা লুথারের তত্ত্বকে ঘিরে যে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে তা কিন্তু নানা ধরনের প্রবণতার জন্ম দিচ্ছে। কিভাবে দিচ্ছে আমরা সেটাই দেখব। লুথারের জীবদ্দশাতেই জার্মানিতে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটছে মনে করা হয় 1521-22 খ্রিস্টাব্দে, যখন একজন প্রখ্যাত ধর্মতাত্ত্বিক কার্লস্টাডের নেতৃত্বে লুথারের একদল অনুগামী লুথারের রাজশক্তি সংক্রান্ত তত্ত্ব ও অপ্রতিরোধের ধারণার বিরোধিতা শুরু করেন। লুথারের অপ্রতিরোধের যে ধারণা সেটা নিয়ে আমরা আমাদের যেখানে জার্মানিতে ধর্ম সংস্কারের পটভূমি আলোচনা করেছি সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা পাপ। লুথার কোথাও একটা রাজশক্তিকে সমর্থন করতে চেয়েছিলেন, কিন্তু এই যে অপ্রতিরোধের ধারণা সেটার বিরোধিতা কিন্তু তার জীবদ্দশাতেই শুরু হয়ে গিয়েছিল কার্লস্টাডের নেতৃত্বে, এবং এরা রাজশক্তির সাহায্য ছাড়াই যাজকদের নিজস্ব প্রয়াসে খ্রিস্ট ধর্মের আনুষ্ঠানিক পরিবর্তন চাইছেন। অর্থাৎ এখানে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়? একদিকে লুথার রাজশক্তির সমর্থন প্রত্যাশা করছেন, তার মনে হচ্ছে পোপের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে রাজশক্তির সমর্থন দরকার, এবং রাজশক্তির সমর্থন যদি পেতে হয় তাহলে অবশ্যই রাজার যে ক্ষমতা তার পক্ষে কথা বলতে হবে। আর কার্লস্টাডের নেতৃত্বে যারা উঠে আসছেন তারা বলছেন যে রাজশক্তির সাহায্য বাদ রেখে যাজকদের নিজস্ব প্রয়াসে খ্রিস্ট ধর্মের পরিবর্তন করা দরকার। অর্থাৎ সংস্কারের যে ধারণা, সংস্কারের যে পদ্ধতি, সেই ফান্ডামেন্টাল জায়গাটাতেই এদের মধ্যে একটা পার্থক্য আমরা এই সময় থেকে দেখতে পাচ্ছি। আসলে লুথারের যারা অনুগামী তাদের মধ্যে একটি ছোট অংশ ছিল যাদের চিন্তা ভাবনা লুথারবাদের সীমানাকে অতিক্রম করে প্রসারিত হয়েছিল, এবং এরা অনেক বেশি র্যাডিক্যাল ছিল, অনেক বেশি উগ্রবাদী ছিল। এরা অনেক বেশি নিজেদের ধারণার ব্যাপারে উগ্র ছিল, এবং সেই কারণে সমস্যা তৈরি হচ্ছে। এই ধারাই ধর্ম সংস্কারের র্যাডিক্যাল রিফর্মেশন বা উগ্রবাদী ধর্ম সংস্কার নামে পরিচিত, এবং এই ধারারই অন্যতম প্রবক্তা ছিলেন কার্লস্টাড, যার কথা আমরা একটু আগে বললাম। এবং 1521 বড়দিনের উৎসবে তিনি সমবেতভাবে মূর্তি পূজার বিরোধিতা করছেন, এবং জুইংলি ও তার অনুগামীদেরও তিনি এ ব্যাপারে উৎসাহিত করছেন। এইভাবে একটা ধীরে ধীরে একটা আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল। এখন প্রশ্ন হলো যে কার্লস্টাডের নেতৃত্বে এই যে আন্দোলন দানা বাঁধছে, এটাই কি অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের প্রধান ধারা? তা কিন্তু নয়। আমরা আমাদের আলোচনায় ধীরে ধীরে দেখব যে একাধিক ধারা কিন্তু আস্তে আস্তে জন্ম নিয়েছিল। সে প্রসঙ্গে আমরা ধীরে ধীরে আসব। এখন কার্লস্টাড কি করছেন দেখা যাক। লুথারের এই অনুগামীরা 1522 খ্রিস্টাব্দে জার্মানিতে কয়েকটি পোপতান্ত্রিক শহরের উপরে আক্রমণ করছে। যে শহরগুলোর উপরে পোপের নিয়ন্ত্রণ ছিল সেই শহরগুলো আক্রান্ত হচ্ছে। যদিও তারা মনে করছেন
যে চার্চের অধীনে যাজকদের নেতৃত্বে ধর্ম সংস্কার সম্ভব। এদিকে আমরা দেখতে পাচ্ছি 1522 খ্রিস্টাব্দে যখন লুথার দেখতে পাচ্ছেন যে কার্লস্টাডের নেতৃত্বে একটা উগ্র পন্থার জন্ম হচ্ছে, সেটাকে আটকাবার জন্য লুথার নিজেই উদ্যোগ নিচ্ছেন এবং তিনি উইটেনবার্গে আসছেন। লুথার আসার উদ্দেশ্যই হলো কার্লস্টাডের এই ধরনের মতবাদের বিরুদ্ধে একটা বক্তৃতা দেওয়া। ঘটছে কবে? 1522 খ্রিস্টাব্দের মার্চ মাসে। কিন্তু এই যে উগ্রবাদী ধারা, লুথারের যত প্রচেষ্টাই থাক না কেন, এদেরকে যতটাই অবদমিত করার চেষ্টা হোক না কেন, এই উগ্রবাদী ধারা কিন্তু বিলুপ্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে কার্লস্টাডের প্ররোচনায় স্থানীয় স্তরে প্রায় দাঙ্গা শুরু হচ্ছে এই মতবিরোধকে কেন্দ্র করে, এবং স্থানীয় গির্জায় মূর্তি ধ্বংস করা হচ্ছে। জিকার্ড শহরের তাঁতিরা এই মূর্তি ধ্বংসের কাজে অংশ নিচ্ছেন, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল যে এই কাজের জন্য ঈশ্বর তাদের সৈনিক হিসাবে নির্বাচিত করেছেন, অর্থাৎ তারা যে কাজটা করছেন সেটা ঈশ্বরেরই কাজ, এরকম একটা বিশ্বাস তাদের মনে জাগিয়ে তোলা হয়েছিল। এই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি তারা খ্রিস্টান বিরোধী ধর্মের বিনাশে উদ্যত হয়। খ্রিস্টান বিরোধী ধর্ম কি না, যেটা তাদের মতো করে যে খ্রিস্ট ধর্মকে অনুসরণ করা হচ্ছে না, অর্থাৎ তারা যেভাবে খ্রিস্ট ধর্মকে ডিফাইন করার চেষ্টা করছেন, যদি সেটা না হয়ে থাকে তাহলে সেটাই খ্রিস্ট বিরোধী এবং সেই ধর্মের বিনাশ করা দরকার। এবং খেয়াল রাখতে হবে খুব আশ্চর্যজনকভাবে, আমরা যখন হিউগেনো আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম সমাজের উঁচু তলার মানুষেরা অংশ নিচ্ছে, তারা প্রধানত বণিক। এখানে কিন্তু সমাজের নিচু তলার মানুষেরা অংশ নিচ্ছে। আমি যদি একটু তুলনা করি, যেহেতু ক্যালভিনের যে ধর্ম, সেই ধর্মের আবেদন বণিকদের কাছে বেশি ছিল, রাজকর্মচারীদের কাছে বেশি ছিল, বা যারা স্থানীয় প্রশাসক ফ্রান্সের তারা অনেক বেশি এগিয়ে এসেছিল। ঠিক তেমনি কার্লস্টাডের এই যে আন্দোলন, বা আরো পরে আমরা আরো যাদেরকে পাবো, তারা অনেকেই কিন্তু নিচু তলার মানুষ, কারণ কোথাও একটা এসে এই নতুন ধর্মান্দোলনের সঙ্গে এই নিচু তলার মানুষেরা অনেক বেশি একাত্মবোধ করছে। এটা একটা খুব ভীষণ জরুরি বিষয়। অর্থাৎ এখানেও কিন্তু এই দুটো ধারা আলাদা হয়ে যাচ্ছে প্রকৃতিগতভাবে। এরপরে লুথার ব্যাপটিজমকে স্বীকার করছেন, কিন্তু এরা ব্যাপটিজম সহ নানা আচার অনুষ্ঠানের বিরোধিতা করছেন। এইভাবেই কিন্তু একটা বিরোধিতার সূত্রপাত হচ্ছে, এবং যেহেতু তারা ব্যাপটিজমের মতো আচার অনুষ্ঠানকে বিরোধিতা করছেন, তাই তাদেরকে অ্যানা ব্যাপটিস্ট বলা হচ্ছে, অর্থাৎ তারা ব্যাপটিজমের বিরোধী। যদিও তারা নিজেদের বলছেন ব্রিদরেন, অর্থাৎ ব্রিদরেন নামটা তারা নিজেদের দিচ্ছেন, তাদের যারা বিরোধী, যারা তাদের সমালোচনা করছেন, তারা তাদেরকে অ্যানাব্যাপটিস্ট নামে চিহ্নিত করছেন। নিকোলাস টচ এবং টমাস মুনজার এই আদর্শ প্রচারে ব্রতী হচ্ছেন। তাহলে কার্লস্টাডের পরবর্তী স্তরে আমরা মুনজারকে দেখতে পাচ্ছি, যারা এই ধরনের আন্দোলনের প্রসার করবার জন্য বা প্রচার করবার জন্য চেষ্টা করছেন। তাদের অন্যতম হচ্ছেন টমাস মুনজার। প্রথমে মুনজার লুথারের অনুগামী ছিলেন, কিন্তু পরে ব্যাপটিজমের বিরোধিতা করে এক বৈপ্লবিক ধর্মতত্ত্ব প্রচার করছেন। এবং এরা এতটাই র্যাডিক্যাল ছিলেন, বিশেষ করে মুনজার, 1524 খ্রিস্টাব্দে তিনি লুথারকে সাংঘাতিকভাবে আক্রমণ করছেন এবং রচনা করছেন ভিন্ডিকেশন অ্যান্ড রেফিউটেশন নামে একটা গ্রন্থ। সেখানে পরিষ্কারভাবে লুথারকে সুবিধাবাদী এবং আরো নানা ধরনের সমালোচনায় জর্জরিত করা হচ্ছে, এবং তিনি দাবি করছেন যে লুথার যে অপ্রতিরোধের তত্ত্বের মাধ্যমে রাজশক্তির একটা সমর্থন আদায়ের চেষ্টা করছেন, সেটা সরাসরি অন্যায়। এই আচার বিরোধী ধর্মাচরণ সাধারণ মানুষকে ভীষণভাবে আকর্ষণ করছে, কারণ এখানে একটা সিম্পলিসিটি রয়েছে, একটা সরলতা যাকে আমরা বলছি, সেই সরলতাটা সাধারণ মানুষকে অনেক বেশি আকর্ষণ করছে। এবং ধর্মীয় সংস্কার তাদের কাছে পারলৌকিক মুক্তি কিন্তু নয়,
লুথার যেখানে মুক্তির কথা বলছেন, লুথার যেখানে ভবিষ্যতে মানুষ প্রার্থনার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরের ক্ষমা পাবেন সেই নিয়ে সচেষ্ট বা সেই নিয়ে চিন্তিত, এরা অনেক বেশি চিন্তিত পরলোক নিয়ে নয়, ইহলোক নিয়ে। তাদের যে ডেইলি লাইফ, তাদের যে ম্যাটেরিয়াল কালচার, তাদের যে বস্তুতান্ত্রিক জীবন, ব্যবহারিক জীবন, সেখানে যে বিভিন্ন ধরনের সামাজিক শোষণ রয়েছে, সেখান থেকে মুক্তি। আমি খেয়াল রাখতে বলবো, এই জায়গাটাতেই কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হয়ে যাচ্ছে, এবং এই যে শোষণ থেকে মুক্তির ভাবনা, সেই কারণেই দরিদ্র মানুষেরা এসে জড়ো হচ্ছে এই আন্দোলনের অধীনে, যেখানে ক্যালভিনের পতাকা তলে জড়ো হচ্ছে ধনী মানুষেরা, যারা ব্যবসায়িক বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই ধর্ম ভাবনার মধ্যেই বিভিন্ন ধরনের সমাজ ভাবনা, বিভিন্ন ধরনের রাষ্ট্র ভাবনা এটা লুকিয়ে আছে। ধর্ম সংস্কার কিন্তু শুধুমাত্র ধর্মের ইতিহাস নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কি দেখছি? লুথারের রাজপ্রীতি বনাম মুনজারের বৈপ্লবিক ভাবনা। কিরকম? মুনজারের ভাবনা কৃষক বিদ্রোহে প্রেরণা যোগাচ্ছে। খেয়াল রাখতে হবে, লুথারের ভাবনা কৃষক বিদ্রোহকে দমন করতে চেয়েছিল, কৃষকদের বিরুদ্ধে রাজশক্তির হাতকে দার্শনিকভাবে শক্তিশালী করতে চেয়েছিল। কেন না, লুথার প্রমাণ করতে চেয়েছিলেন যে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করা পাপ। মুনজার বললেন, কৃষকরা যদি শোষিত হয় তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই জায়গাটায় আলাদা হয়ে গেল। ঈশ্বরের দৃষ্টিতে যেহেতু সকলেই সমান, খেয়াল রাখতে হবে এইভাবে ধর্মের প্রেক্ষাপটে একটা সাম্যের ধারণার জন্ম হচ্ছে। ঈশ্বরের দৃষ্টিতে যদি সবাই সমান, তাহলে এই ধরনের শোষণ কেন? কেন একদল মানুষ ভূমিদাস হিসাবে থাকবে? কেন ভূমিদাস ব্যবস্থার এক্সিস্টেন্স থাকবে, শোষণের এক্সিস্টেন্স থাকবে? এই ধরনের প্রশ্ন তারা তুলতে শুরু করছেন। এই বিদ্রোহের তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছেন মুনজার, যেখানে বিপ্লবীরা ছিল নতুন সমাজ গড়ার কারিগর। অনেক বেশি করে একটা সামাজিক আন্দোলন মনে হচ্ছে। ধর্ম আন্দোলনের আড়ালে এই সমাজ ভাবনাটা উঠে আসছে, শোষণ থেকে মুক্তির ভাবনাটা উঠে আসছে। তারা এই শোষণ থেকে মুক্তির জন্য রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন আনার কথা ভাবছেন, রাষ্ট্রীয় কাঠামোকে পাল্টানোর কথা ভাবছেন, এবং এমনকি তারা সাধারণ মানুষের প্রতিনিধি সভার কল্পনা করছেন। অনেক বেশি র্যাডিক্যাল, অনেক বেশি এগিয়ে, এবং কোথাও একটা পরবর্তীকালীন রাষ্ট্রতত্ত্বের মৃদু পদধ্বনি, একটা প্রিলিউড আমরা খুঁজে পাচ্ছি। এই যে বৈপ্লবিক আন্দোলন, সেই আন্দোলনকে হয়তো তাৎক্ষণিকভাবে দমন করা হয়েছিল, কিন্তু খেয়াল রাখতে হবে যে 1 দশক পরে মুনস্টারে এই আন্দোলনের কিন্তু আবার পুনরুত্থান দেখা যাচ্ছে, এবং যা ছিল প্রধানত একটা নগর ভিত্তিক আন্দোলন। সেখানে কি ঘটছে না, সেখানে সব ধর্মে বিশ্বাসী স্বনির্ভর সম্প্রদায় গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা পরবর্তীকালের যে নৈরাজ্যবাদী চেতনা তার সঙ্গে অনেকটা মিলে যায়। আমরা আরো পরবর্তীকালে যে ইউটোপিয়ান সোশ্যালিজমকে খুঁজে পাবো, তারও যেন একটা মৃদু প্রভাব বা পূর্বাভাস এখানে আমরা খুঁজে পাচ্ছি। এরা যে আদর্শবাদী খ্রিস্টীয় সমাজ গঠনের কল্পনা করছেন, স্বপ্ন দেখছেন, তার সঙ্গে সাম্যবাদী সমাজ চেতনার কিন্তু মিল ছিল যথেষ্ট। আমরা পরে এই অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের অন্যান্য ধারার যে আলোচনায় আসবো, সেখানে বিস্তারিতভাবে এই দিকটি দেখবার চেষ্টা করব। বর্তমানকালের গবেষণাতে অবশ্য অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে অন্যভাবে ভাবা হয়েছে, এবং সেই আন্দোলনের যে উৎস ও বিস্তার, সেই কাহিনীকে অনেক পরিমার্জন করা হয়েছে। আমরা একদিকে মুনস্টারের কথা পড়লাম, আমরা লুথারের উইটেনবার্গের কথা পড়েছি, সেখানে লুথার এসে অ্যানাব্যাপটিস্টদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু এই যে কাহিনী, এই কাহিনী লেখা হয়েছিল একটা সময়ে প্রধানত অ্যানাব্যাপটিস্টদের যারা বিরোধিতা করেছিলেন তাদের বিভিন্ন সূত্র থেকে।
কিন্তু পরবর্তীকালে হিস্টোরিয়ানরা এটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছিলেন। তার মধ্যে একজন বিখ্যাত জার্মান গবেষক বোয়েমারের নাম উল্লেখ করা যায়, আর একজন হলেন হল, যিনি যৌথভাবে একটি মার্লিন ক্রফের সঙ্গে বই লিখছেন, প্রেইং উইথ দ্য অ্যানাব্যাপটিস্টস। সেই বইটা বেরোচ্ছে যখন, তখন অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের বিভিন্ন ধারাকে পৃথক করার কথা তারা বারবার বলছেন। এই যে বিভিন্ন ধারাকে পৃথকীকরণ, এই কাজটা এর আগে হয়নি। তারা কি বলছেন আমরা দেখে নিই। এরা দাবি করতে শুরু করেছেন যে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের মূল উৎস উইটেনবার্গ মনে করা হতো, সেটা কিন্তু নয়। তারা মনে করছেন এই মূল উৎসটা হচ্ছে জুইংলির শহর জুরিক। অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের রূপকার হিসেবে মুনৎজারের বৈপ্লবিক তত্ত্বকে যে স্বীকার করা হয়, তারা মনে করছেন যে এটা কোনো মূল তত্ত্ব নয়, এটা আসলে একটা শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, পরে সেটা একটা র্যাডিক্যাল ফর্মে চলে যায়। তাহলে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন কোথায় শুরু হচ্ছে, বা এই যে জুরিখের কথা তারা বারবার বলছেন, উইটেনবার্গের এই ধারাটাকে তারা অস্বীকার করছেন, এই জুরিখের ধারাটা তাহলে কেমন ছিল সেটা যদি আমরা দেখি তাহলে আমরা অনেকটা বুঝতে পারব। তারা বলছেন এই যে জুরিক, সেটাকে কেন্দ্র করে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের আরো বিভিন্ন ধারা তৈরি হয়েছিল। এবং এখানে যে ম্যাপটা আলাদা করে আমরা দিয়েছি, এক্ষুনি যে ম্যাপটা স্ক্রিনে দেখা যাচ্ছে, তার হেডিংটা হচ্ছে স্প্রেড অফ দ্য অ্যানাব্যাপটিস্টস 1525 to 1550। সেখানে আমরা যে হেজি স্পটগুলো দেখতে পাচ্ছি, বা যে শহরগুলোকে চিহ্নিত করা হয়েছে, কোনোটা ব্ল্যাক, কোনোটা রেড সার্কেল দিয়ে, এবং তার মাঝখানে জুরিকটাকে আমরা একটা বড় সার্কেল করে দেখাচ্ছি। এই রেড সার্কেলগুলো হচ্ছে সিলেক্টেড সেন্টার্স অফ দ্য মুভমেন্ট, আর ব্ল্যাক সার্কেলগুলো হচ্ছে প্লেসেস অফ ডিপার্চার, ডিফিউশন এরিয়াস, যেগুলো কালার করা রয়েছে আলাদা আলাদা হেজি কালার। তার মানে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের একটা প্রসার ঘটছে এবং বিভিন্নভাবে তা ছড়িয়ে পড়ছে। জুরিকের আন্দোলন সম্পর্কে ফ্রিটজ ব্ল্যাঙ্কে তিনি একটা বিশ্লেষণ করেছিলেন বহু আগেই, বিংশ শতাব্দীর 60-70-এর দশকে তার লেখাপত্র বেরোচ্ছে, সেখানে তিনি বিশ্লেষণ করছেন এবং সেখানে তিনি এই আন্দোলনের ইতিহাসকে অনেকটা 5 অঙ্কের নাটকের মতো দেখাবার চেষ্টা করেছেন, লাইক 5 acts প্লে, অর্থাৎ 5 অঙ্কের নাটক। কি কি সেই 5 অঙ্ক সেটা আমরা দেখছি। 5টি অঙ্কের প্রথম অঙ্ক, যেটার সূচনা হচ্ছে 1523 খ্রিস্টাব্দে, যখন জুরিখে এই গোষ্ঠীর নেতা কনরাড গ্রেভেল মানবতাবাদের পথ ত্যাগ করে মৌলবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন। অর্থাৎ প্রথম অঙ্কে সেখানে গ্রেভেলের একটা রমরম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় অঙ্কে আমরা পেয়ে যাচ্ছি জুইংলিকে, যিনি পার্থিব শাসকদের সঙ্গে তার মিত্রতা পরিত্যাগ করে ধর্ম সংস্কারে নিমগ্ন হচ্ছেন। কোনোভাবেই এরা শাসকের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি নন, এইটা একটা ফান্ডামেন্টাল পার্থক্য। থার্ড অ্যাক্ট বা তৃতীয় অঙ্ক, যেখানে 1524 খ্রিস্টাব্দে গ্রেভেল এবং তার সহযোগীরা জুইংলির দিক থেকে সরে এসে পৃথক সমাবেশ শুরু করছে, অর্থাৎ কখনো একত্রে কখনো সরে আসছে। এই টানাপোড়েনটা কিন্তু অ্যানাব্যাপটিজমের ইতিহাসের একটা খুব বড় জায়গা। আমরা এরপরে চলে যাব চতুর্থ অঙ্ক, যেখানে জুইংলিকে আবার দলে টানার চেষ্টা করা হচ্ছে এবং প্রকাশ্য বিতর্কে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইনফ্যান্ট ব্যাপটিজম শিশুদের মুক্তির জন্য অত্যাবশ্যক শর্ত নয়। অর্থাৎ তারা শিশু অবস্থায় ব্যাপটিজমকে সমালোচনা করার চেষ্টা করছেন। এবং পঞ্চম অঙ্কে এই প্রেক্ষিতে গ্রেভেল পুনর্দীক্ষা চালু করছেন। যুক্তিটা কি না, একজন শিশুকে যখন দীক্ষা দান করা হচ্ছে, ব্যাপটাইজড করা হচ্ছে, সে তো নির্বোধ, তার কোনো বোধ তৈরি হয়নি, নিজের ধর্মজীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার তৈরি হয়নি। কিন্তু যখন সে
প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, তখন সে জানে কোনটা ভালো কোনটা খারাপ এবং সে কনসিয়াসলি একটা দীক্ষা নেওয়ার অবস্থায় রয়েছে। সেই কারণেই পুনর্দীক্ষা চালু করলেই প্রকৃতপক্ষে তার ধর্মজীবনে অনুপ্রবেশ করতে পারে। এইভাবেই কনসেপ্টটা দানা বাঁধছে। একদিকে ইনফ্যান্ট ব্যাপটিজম বা শিশু অবস্থায় ব্যাপটাইজড করা, আর একদিকে পরিণত অবস্থায় ব্যাপটাইজড করার ধারণা। গ্রেভেল এবং তার অনুগামীরা বললেন যে ইনফ্যান্ট ব্যাপটিজমের যে ধারণাটা, তার বাইবেলে কোনো অস্তিত্ব নেই। বাইবেলে শিশুদের ব্যাপটাইজড করার কথা সেখানে কোনোভাবেই বলা হয়নি। তারা বারবার এটা বলতে শুরু করলেন। কিরকম? তারা যুক্তি দিলেন যে সেন্ট লুক বা সন্ত লুক যেভাবে গসপেলের ব্যাখ্যা করেছেন, তাতে করে যে গল্পটা উঠে আসে যে জন দ্য ব্যাপটিস্ট, যিনি শিশুকে ব্যাপটাইজড করেছিলেন, তিনি কিন্তু শিশু অবস্থার যিশু নন। অর্থাৎ যখন ব্যাপটিজম হচ্ছে তখন কিন্তু যিশু শৈশব অবস্থায় নেই, তিনি কিন্তু প্রাপ্তবয়স্ক। অর্থাৎ জন দ্য ব্যাপটিস্ট যখন যিশুকে দীক্ষা দিচ্ছেন, ব্যাপটাইজড করছেন, সেটা কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায়। যিশু তখন প্রাপ্তবয়স্ক এবং যিশুকে পবিত্র বাড়ি সিঞ্চন করে ব্যাপটাইজড করা হয়েছিল। পরবর্তীকালে আমরা বিভিন্ন পেন্টিংয়েও কিন্তু এই দৃশ্যকেই দেখতে পাচ্ছি। এখানেও একটি বিখ্যাত পেন্টিংকে দেখানো হচ্ছে যেখানে যিশুকে ব্যাপটাইজ করা হচ্ছে, যে ব্যাপটাইজ করার সময় আমরা পরিষ্কার বুঝতে পারছি যিশু কিন্তু মোটেই শিশু নন, তিনি প্রাপ্তবয়স্ক একজন। এইভাবে যুক্তিটা উপস্থাপিত করা হচ্ছে এবং এইভাবেই কনরাড গ্রেভেল মনে করছেন ব্যাপটিজম ছিল পরিণত বুদ্ধির ধার্মিক মানুষের দ্বারা ধর্ম বিশ্বাসের পুনরুজ্জীবনের প্রতীক। এখানে কতকগুলো শব্দ খুব গুরুত্বপূর্ণ। পরিণত বুদ্ধির মানুষ, কেমন মানুষ? ধার্মিক মানুষ। পরিণত বুদ্ধির ধার্মিক মানুষ, তিনি কি করছেন? তার ধর্ম বিশ্বাসের পুনরুজ্জীবন ঘটাচ্ছেন। অর্থাৎ তিনি ব্যাপটাইজড হচ্ছেন মানে তার ধর্ম বিশ্বাসটা নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে। গসপেলের অন্তর্নিহিত সত্য গ্রহণের জন্য কোনো ধরনের চাপ সৃষ্টি তিনি সমর্থন করতেন না। একজন শিশুকে যদি ব্যাপটাইজড করি, এটা আসলে একটা চাপ সৃষ্টি, কারণ শিশুটির কোনো বোধ নেই। কিন্তু একজন পরিণত মানুষ যদি ব্যাপটাইজড হয়, সে স্বেচ্ছায় হচ্ছে। অর্থাৎ এখানে ব্যাপটিজমের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিসিশনের একটা জায়গা রয়েছে, ব্যক্তির ইচ্ছার একটা জায়গা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে চার্চকে রাষ্ট্রের একটা অঙ্গ বা রাষ্ট্রকে চার্চের হাতিয়ারে পরিণত করা উচিত নয়। অর্থাৎ কোনোটাই কোনোটার সঙ্গে সংশ্লিষ্ট নয়, প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে আলাদা। এই জায়গাটা বারবার মনে রাখার কথা বলছেন। অ্যানাব্যাপটিস্টরা নিজেদেরকে যুক্তি ও বিবেকের দ্বারা উদ্দীপ্ত বলে উপস্থাপিত করছেন এবং তারা মনে করছেন যে জাগতিক সমস্ত প্রতিষ্ঠানের শুদ্ধিকরণ ঘটিয়ে খ্রিস্টের দ্বিতীয় জ্যোতির্ময় আবির্ভাবের উপযুক্ত পরিবেশ তারা রচনা করবেন। অর্থাৎ এইভাবে তারা নিজেদেরকে উজ্জীবিত করছেন এবং তারা মনে করছেন যে জাগতিক সমস্ত প্রতিষ্ঠানের শুদ্ধি যদি ঘটানো যায়, তাহলে খ্রিস্টের একটা দ্বিতীয় জ্যোতির্ময় আবির্ভাব ঘটতে পারে। ব্যাপটিজম সংক্রান্ত এই যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করার জন্য গ্রেভেল 1525 খ্রিস্টাব্দে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। তিনি 1525 খ্রিস্টাব্দে একজন যাজক জর্জ ব্লাউরককে ব্যাপটাইজ করছেন। কোন কোন বইতে এটা ব্লাউবক বা বেক এরকম উল্লেখ থাকে, নামটা কিন্তু জর্জ ব্লাউরক। তাকে ব্যাপটাইজ করা হচ্ছে এবং গ্রেভেল তারপরে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে একজন ধীশক্তি সম্পন্ন মানুষ যিনি খ্রিস্টীয় মতবাদ গ্রহণ করছেন, এটাই হচ্ছে একটা অনন্য বিষয়। ধীশক্তি সম্পন্ন মানুষ অর্থাৎ মানুষ কনসিয়াসলি তার বুদ্ধি প্রয়োগ করে, তার মেধা ধী তাকে প্রয়োগ করে খ্রিস্টীয় মতবাদকে গ্রহণ করছে। এই জায়গাটা আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। এবং শৈশব অবস্থায় যারা ব্যাপটাইজড হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের পুনরায় ব্যাপটাইজড করা উচিত। কেন উচিত? তার কারণ হচ্ছে
এই পুনঃব্যাপটাইজ বা রিব্যাপটাইজ করাটাই হচ্ছে আসল দীক্ষা, যখন কিনা সে ধী শক্তি সম্পন্ন। তাই এই গোষ্ঠীর মানুষেরা অ্যানাব্যাপটিস্টের থেকেও অনেক বেশি পরিচিত রিব্যাপটিস্ট হিসেবে। এই যে দ্বিতীয়বার দীক্ষা প্রদান, এটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনিতে গ্রেভেলের নেতৃত্বে যারা ছিলেন তারা ছিলেন অহিংস। সন্ত পিটারের প্রতি যিশুর নির্দেশ কি ছিল, তারা সেটাকে মেনে চলতেন, রেজিস্ট নট এভিল। তাই পিটার কোষবদ্ধ করেছিলেন তাঁর তরবারি। এরাও মনে করছেন যে কোনো ধরনের হিংসা উচিত নয়। প্রকৃত খ্রিস্ট ভক্তরা মৃত্যু বরণের জন্য সবসময় নির্দিষ্ট। মৃত্যু আসতেই পারে, কিন্তু হিংসা উচিত নয়। প্রিয় ও মূল্যবান বস্তু অনায়াসে পরিত্যাগে সক্ষমরাই স্বর্গীয় রাজ্যে প্রবেশের অধিকারী। আমি যদি আমার জীবন, আমার প্রিয় বস্তু ঈশ্বরের কারণে ত্যাগ করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, তাহলে আমি স্বর্গীয় রাজ্যে প্রবেশের অধিকারী হব। আমরা আগের ওই ম্যাপটিতে আবার ফিরে এসেছি। সেই সময় আন্দোলনের প্রতিপত্তির সুযোগ নিয়ে মুনস্টার, এখানে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, যেটা অ্যারোতে দেখানো হচ্ছে, সেখানে অনেক প্রোটেস্ট্যান্ট উদ্বাস্তু আশ্রয় নিচ্ছেন। এবং এইখানেই আমরা আরো কতগুলো জিনিস দেখব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুনস্টারের যে গোষ্ঠী, পরবর্তীকালের একজন প্রখ্যাত ঐতিহাসিক কুইন্টন স্কিনার, বিখ্যাত মানুষ, তিনি মনে করছেন যে এই যে মুনস্টারের চরমপন্থী গোষ্ঠী, তারা শহরের জীবনযাত্রার যে পরিবর্তনের সূত্রপাত করছেন, সেটাই উত্তরকালে সাম্যবাদের ইঙ্গিত বলে মনে হয়। খেয়াল রাখতে হবে, কুইন্টন স্কিনারের কাজটাই হচ্ছে যে পলিটিক্যাল থটের এই উৎসগুলোকে টেনে বের করা। তার একটা বিখ্যাত বই রয়েছে, দ্য ফাউন্ডেশন অফ মডার্ন পলিটিক্যাল থট। খেয়াল রাখতে হবে, এই মডার্ন পলিটিক্যাল থটের উৎসটাকে স্কিনার খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাবে ভলিউম 2, যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, দ্য এজ অফ রিফর্মেশন, সেখানে খোঁজবার চেষ্টা করছেন। রেনেসা এবং রিফর্মেশন, এই ফান্ডামেন্টাল দুটো জায়গাতে তিনি আধুনিক রাষ্ট্রচিন্তার উৎস ভিত্তিকে খোঁজবার চেষ্টা করেছেন। কুইন্টন স্কিনারের বিশেষত্ব এইখানেই। এবং তিনি মনে করছেন যে এই যে মুনস্টারের মতো জায়গাতে, যেখানে চরমপন্থী গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের পরিবর্তনের সূত্রপাত করছে, কি কি ধরনের পরিবর্তন আমরা সেখানে আসব, যেটাই পরবর্তীকালে একটা সাম্যবাদী ধারণার জন্ম দিচ্ছে বলে কুইন্টন স্কিনার মনে করছেন। এই সামাজিক গোষ্ঠী কি মনে করছে না, সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী মানুষ যদি হয়, তাহলে সেই মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা কাম্য নয়। অর্থাৎ এই যে ডিভিশন, ক্লাস, এগুলো থাকা উচিত নয়। যেহেতু সামাজিক ভেদাভেদের প্রধান উৎস শ্রেণীভেদ ও সম্পদজনিত বৈষম্য, তাই একটি ঈশ্বর বিশ্বাসী খ্রিস্টীয় সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটানো প্রয়োজন। এই যে বক্তব্যটা, এটাকে খুব ভালো করে বুঝতে হবে। সামাজিক ভেদাভেদের প্রধান উৎস কি? শ্রেণীভেদ এবং সম্পদজনিত বৈষম্য। কারোর কারোর সম্পদ রয়েছে, কারোর কারোর সম্পদ নেই। এই যে সম্পদ জনিত বৈষম্য, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে একটা ঈশ্বর বিশ্বাসী খ্রিস্টীয় সমাজ প্রতিষ্ঠার জন্য কি দরকার? ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটানো দরকার। আমার যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাহলেই আমি কিন্তু চেষ্টা করব সবসময় উঁচুতে ওঠার এবং অন্যকে শোষণ করার। কিন্তু যদি সেটা না থাকে, যদি আমরা দেখি যে সমাজের মধ্যে সবাইরই একটা অধিকার রয়েছে সম্পত্তির ওপরে বা বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের ওপরে, কিন্তু বাস্তবে তো এরকমটা সম্ভব নয়। সুতরাং এটাই কিন্তু পরবর্তীকালের যে ইউটোপিয়ান সোশ্যালিজম, বা যেটাকে একটা কল্পনাশ্রয়ী একটা সমাজতান্ত্রিক যে ব্যাখ্যা বা ধারণা, যেগুলো আমরা পরবর্তীকালে বিশেষ করে 19th সেঞ্চুরিতে এসে তার পূর্ণাঙ্গ বিকাশ দেখতে পাচ্ছি, তার প্রিলিউড কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। এবং লুথারপন্থী জার্মান রাজাগণ মুনস্টার আক্রমণ করে এই সমাজকে ধ্বংস করছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এর একটা প্রচ্ছন্ন স্রোত কিন্তু রয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালের রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করছে।
মুনস্টারে তাদের পরাজয়ের পর তারা কয়েকটি অঞ্চলে ছোট ছোট শান্তিবাদী গোষ্ঠী গড়ে তুলছে। কারণ মনে রাখতে হবে, গ্রেভেল কিন্তু সহিংস বিদ্রোহের বিরুদ্ধে ছিলেন, তিনি কিন্তু অহিংস ছিলেন। এইটা একটা খুব বড় জায়গা। এই যে শান্তিবাদী গোষ্ঠী, তার দুই ধরনের প্রবণতা ছিল। একটি গোষ্ঠী সমাজের বৈপ্লবিক রূপান্তরে আগ্রহী হয়, আর একটা গোষ্ঠী সমস্ত রাজনৈতিক সংস্পর্শ বাঁচিয়ে সৎ ধর্মীদের একটি স্বনির্ভর সমাজ গড়ে তুলতে চেষ্টা করে, যেখানে তারা লোকচক্ষুর অনাড়ম্বর ধর্মীয় জীবনযাপনে সক্ষম হবে এবং লোকচক্ষুর বাইরে, এখানে বাইরে শব্দটা অ্যাড করলে আরো ভালো হয়, লোকচক্ষুর বাইরে একটা অনাড়ম্বর ধর্মীয় জীবন যাপন করবে। অর্থাৎ একটা বৈপ্লবিক রূপান্তরে আগ্রহী, আর একটা তুলনায় চুপচাপ, তারা নিজেরাই নিজেদের নিয়ে একটা স্বনির্ভর সমাজ গড়ে তুলছে নিঃশব্দে। এবং সুইজারল্যান্ডের জুরিক শহরে গ্রেভেল এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আমরা আগেই জুরিককে বারবার গুরুত্ব দিয়েছি। অর্থাৎ এই ধরনের যে সমাজ প্রতিষ্ঠার চেষ্টা, সামাজিক পরিবর্তন ঘটানোর চেষ্টা, নতুন সমাজ গঠনের নিঃশব্দ প্রচেষ্টা, এগুলো কিন্তু জুরিখে হচ্ছে। এবং অপর একটি ধারা মোরাভিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটা যেখানটা এক্ষুনি আমরা দেখাচ্ছি, এই মোরাভিয়া এলাকাতে আরেকটি ধারা এই ধরনের আমরা দেখতে পাচ্ছি, যে ধারাটি, মোরাভিয়ার যে ধারাটা, তার নেতৃত্ব দিয়েছিলেন জ্যাকব ভুটার। অর্থাৎ এই সমাজ বিবর্তন বা সমাজ পরিবর্তন ঘটানোর দুটো ধারা, একটা আমরা জুরিকে দেখেছি আর একটা মোরাভিয়াতে দেখছি, যেখানে এই জ্যাকব ভুটারের নেতৃত্বে এই ধরনের একটা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এবং ভুটার একটি চরমপন্থী বৈপ্লবিক সম্প্রদায় গড়ে তুলেছিলেন, যা আধুনিক সাম্যবাদী সমাজের সঙ্গে তুলনীয়। অর্থাৎ বারবার এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং ধর্ম সংস্কারের শুরু থেকেই ধর্মীয় চেতনা ছিল বৈপ্লবিক সামাজিক রূপান্তরের প্রধান প্রেরণা। আমি যেটা বারবার বলছি যে শুধু ধর্ম নয়, সামাজিক রূপান্তরের একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই আগের ম্যাপে আমরা আবার ফিরলাম। অল্প কিছুদিনের মধ্যে অ্যানাবাপ্টিস্ট ভাবধারা ছড়িয়ে পড়ছে নানা স্থানে, যেটা আমি আগেও বলেছি। এবং যেহেতু কৃষকরা নানাভাবে আর্থিক শোষণের শিকার হচ্ছে, তাই এই দরিদ্র শ্রেণীর মানুষের উপরে এখানেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এবং মুনজার লিখেছিলেন, ব্যক্তিকেন্দ্রিক সদ্ধর্ম প্রতিষ্ঠায় রাষ্ট্র বাধা দিলে তার বিরুদ্ধাচরণ করা সদ্ধর্মীদের কর্তব্য। ব্যক্তিকেন্দ্রিক সদ্ধর্ম প্রতিষ্ঠা, এখানে খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে ধর্মাচরণ করব সেটা আমি ঠিক করব। লুথারের ভাবনায় কি ছিল আমাদের যদি মনে থাকে, আমরা দেখেছিলাম যে একজন প্রোটেস্ট্যান্ট রাজার প্রজাদেরও প্রোটেস্ট্যান্ট হতে হবে, এটাই সিদ্ধান্ত হয়েছিল শেষ পর্যন্ত। একজন ক্যাথলিক রাজার প্রজাকে ক্যাথলিক হতে হবে। এখানে তার ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য ছিল না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। তারা পরিষ্কার ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন। অন্য ধারাটিতে অবশ্য উগ্র বৈপ্লবিক চেতনা অনুপস্থিত, গ্রেভেল যেমন চুপচাপ, কিন্তু সেখানেও যথেষ্ট গুরুত্ব রয়েছে। রাষ্ট্রবিহীন বিচ্ছিন্ন সাম্যবাদী সমাজ গঠন করছে। তারা রাষ্ট্রের অস্তিত্বটাকেই পাশ কাটিয়ে যেতে চাইছে, একটা ইউটোপিয়ান তত্ত্ব প্রচার করছে, যেটা ইউটোপিয়ান সোশ্যালিজমের আরো কাছাকাছি। এবং তারা অনেক বেশি পলায়নী মনোবৃত্তি সম্পন্ন, যে আমরা কোনো সংঘর্ষে যাব না, আমরা চুপচাপ সরে আসব, আমরা আমাদের মতো যে জীবন যাপন সেখানে এটাকে রিফ্লেক্ট করব। তারা অনেক বেশি প্যাসিফিস্ট, তারা অনেক বেশি নিষ্ক্রিয়, তারা সরে আসছে। এই জাতীয় মতামতের কেন্দ্রই ছিল জুরিক, যেখানে এই ধরনের প্যাসিফিস্ট একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। অনেকে এটিকেই কিন্তু মূল স্রোত বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ ওদিকে উইটেনবার্গ, এদিকে মুনস্টার, এদিকে জুরিক, কোনটা প্রধান? আধুনিক ইতিহাস চর্চা বলছেন যে এই জুরিখের যে আন্দোলন, তার যে প্রভাব সেটা সব থেকে বেশি। এখানে আমরা একটা ছোট্ট করে আলোচনা করে নিই মুনজার ও গ্রেভেল, এদের একটা কম্পারেটিভ স্টাডি করি আমরা। মুনজার
বিপ্লবের মাধ্যমে সৎধর্মীদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কথা বলেছেন, যেটা আমরা পড়লাম একটু আগে। গ্রেভেল সমস্ত ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে অনুগামীদের বিরত থাকতে বলছেন। আমরা দেখছি মুনজারের লক্ষ্য রাষ্ট্রশক্তি অধিকার করা, গ্রেভেল বলছেন রাষ্ট্রশক্তিকে উপেক্ষা করো, সরে এসো, রাষ্ট্রশক্তির সঙ্গে মাখামাখিতে দরকার নেই। মুনজার সর্বতভাবে প্রতিরোধের তত্ত্বকে সমর্থন করেছেন, রাষ্ট্রবিরোধিতাকে সমর্থন করেছেন। গ্রেভেল সরে আসছেন, রাষ্ট্রশক্তিকে উপেক্ষা করছেন। লুথার বিরোধী হলেও ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র ধারণকে অখ্রিস্টীয় বলে তিনি আসলে অপ্রতিরোধের তত্ত্বকেই সমর্থন করছেন। অর্থাৎ মুনজার প্রতিরোধ করতে চাইছেন, গ্রেভেল আসলে অপ্রতিরোধী করছেন। তিনি হয়তো অন্য একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে, কিন্তু তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিরোধের কথা বলছেন না। এটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। অ্যানাব্যাপটিজমের মধ্যেও এই দুটো প্রধান ধারা একেবারে ভাবগত দিক থেকে, আদর্শগত দিক থেকে আলাদা। আমরা চলে আসি, প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। লুথার যেখানে রাষ্ট্রীয় শাসনকে সর্বান্তঃকরণে গ্রহণ করতে বলেছেন, গ্রেভেল সেখানে রাষ্ট্রের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মার্টিন লুথার অ্যান্ড গ্রেভেল। আমরা দেখতে পাচ্ছি গ্রেভেলের যে মত সেটা অ্যাক্টিভ আর্মড রেজিস্ট্যান্সের পরিপন্থী, কিন্তু প্যাসিভ রেজিস্ট্যান্সের প্রতি কোথাও যেন একটা সমর্থন রয়েছে। প্যাসিভ রেজিস্ট্যান্স মানে যেখানে আমরা রেজিস্ট করছি, আমরা রাষ্ট্রকে উপেক্ষা করছি চুপচাপ নিষ্ক্রিয়ভাবে, কিন্তু সেটাও রাষ্ট্রকে অবহেলা করারই নামান্তর। অর্থাৎ এটা একটা প্যাসিভ রেজিস্ট্যান্সের প্রচ্ছন্ন ইঙ্গিত আমরা বলতে পারি। সমাজে অসম ধনবন্টনকে সামাজিক অশান্তি এবং দ্বন্দ্বের মূল উৎস মনে করছেন তারা, এবং যে কারণে তারা যে আদর্শটাকে রূপায়িত করতে চেয়েছিলেন সেটা একটা যৌথ সম্পত্তির আদর্শ। সকলের অধিকার থাকবে সেই যৌথ সম্পত্তিকে, যেটা পরবর্তীকালে আমরা সোশ্যালিস্ট আইডিয়ার মধ্যে পেয়েছি। সুতরাং চেষ্টা করা হচ্ছে একটা বিকল্প সমাজ, একটা বিচ্ছিন্ন সাম্যবাদী সমাজ, যেখানে সম্পদের যৌথ মালিকানা স্বীকৃত হবে। এটা পরবর্তীকালে ইউটোপিয়ান সোশ্যালিজম 19th সেঞ্চুরিতে আসার আগে অনেকগুলো আন্দোলনকে প্রভাবিত করেছে। তুলনা করা যেতে পারে, যেরকম আমরা দেখতে পাই ইংল্যান্ডে যখন পিউরিটান রেভলিউশন চলছে, সেই সময় বেশ কিছু কিছু গোষ্ঠী, যেমন ডিগারদের কথা আমি এখানে বলতে পারি, তাদের উপরে এই ধরনের প্রভাব পড়েছে। পরবর্তীকালে ইউটোপিয়ান সোশ্যালিজমের উপরে তো পড়েইছে। সুতরাং এই যে আদর্শ, ধর্মক্ষেত্র শুধু নয়, এই যে উগ্রবাদী ধারা পরবর্তীকালের ইউরোপের আর্থসামাজিক এবং রাষ্ট্রনৈতিক আদর্শকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এটাকেই আমরা এর সব থেকে বেশি অবদান হিসেবে দেখব। সুতরাং আমাদের এই আজকের আলোচনায় অ্যানাব্যাপটিস্ট আন্দোলন নিয়ে আলোচনা করতে গিয়ে তার বিভিন্ন ধারার মধ্যে আমরা শুধু ধর্মতত্ত্ব নয়, সেখানে সমাজ গঠনের যে প্রক্রিয়া দেখতে পেলাম সেটা অভিনব। কিন্তু মনে রাখতে হবে, এখানেই ধর্ম সংস্কারের বিভিন্ন ধারা শেষ হয়নি, আরো নানা ধরনের ধারা রয়েছে, সেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করব ভবিষ্যতে। আজকে এই পর্যন্ত।